সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্চের সামনে অবস্থান করছেন রিজনাল কোঅর্ডিনেটর ডিভিশনাল কোঅর্ডিনেটর আছেন জনাব মিজানুর রহমান, যথাক্রমে মানগম হাসান, শাহিন খন্দকার নাই, খায়রুল আলম হোসেন নাই, আরিফা খাতুন এবং আসাদুজ্জামান মেহেদি, তারপরে জিলকত হোসেন রিয়াজ এবং আব্দুল রহিম এবং সকল রিজনাল কোঅর্ডিনেটর মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, জাকারিয়া, নুরুল ইসলাম ভূঁইয়া, বিলকিস আক্তার এবং শাহিন আলম ডিভিশনাল কোঅর্ডিনেটর এবং ব্রাঞ্চ কোঅর্ডিনেটর পদে আছেন মোহাম্মদ আলী, শাহিন মাহমুদ, তাজনাহার আক্তার, হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান, ইব্রাহিম খান জীবন সহ সকল ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ভাই বোনেরা, সম্মানিত বিভাগ গ্রাহক সুবর্ণদায়ী প্রত্যেকে আমার সালাম আর গুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বক্তার অত্যন্ত গর্জিয়াস আলোচনা এবং মুখরোচক আলোচনা শুনেছেন এবং মনে হচ্ছে যে খুব যুদ্ধ চলছে। এটা আসলে প্রিমিয়ামের যুদ্ধ, কি বলেন? আবার কিছুক্ষণ পরে দুজন আন্তরিক থাকবে, তো ব্যবসার জন্য প্রতিযোগিতার দরকার আছে এবং দেখতে পাচ্ছেন আমার মনে হয় বক্তব্য দিতে গিয়ে আমাদের হালিম সাহেব প্রথম বক্তা একটু ভুল করে ফেলেছেন। কি ভুল? প্রথম বক্তা বেশি প্রচারিত হয় না, কারণ শেষে মাইক তো দেখাতে যাবে, এই জন্য প্রথম বক্তা একটু বেশি প্রচার দিলে দ্বিতীয় মাইক যার কাছে যাবে বেশি বলবে না। তো আমি ভয় পাওয়ার কিছু নাই, তোমার কর্মীরা সক্রিয় আছে, আমি দেখলাম এখানে তোমার আজাদের একটা জিনিস একটু আজাদ সাহেবের একটা জিনিস একটু খেয়াল রাখা দরকার যে আজকে মনে হলো হালিম সাহেবের কর্মীরা বেশি আসছে, তোমার কর্মীরা কম আসছে উপস্থিতি আজকে, তো একটু সেই দিক খেয়াল রাখতে হবে। তা আমি চাই যে একটা লড়াই হোক বাঘের মহিষে, কি বলেন? বাঘের সিং একটা লড়াই হোক। তো আদার সাহেব সতর্ক থাকেন, তার বছর স্বাভাবিক বাঘ আছে, ঠিক না? তো আমার কাছে মনে হচ্ছে যে এই মাসে আপনাদের যে লক্ষ্যমাত্রা বাকি আছে সেটা হয়ে যাবে ইনশাল্লাহ, হবে না? আমাদের আলিম সাহেব লক্ষ্যমাত্রা নিয়েছেন 50 লক্ষ টাকা, আমাদের আজাদ সাহেবের 2 কোটি মতো বাকি আছে 91 লক্ষ টাকা, 91 লক্ষ টাকা করবেন এবং আমাদের আজকে সভাপতি এবং মাত্র সার্ভিসের ইনচার্জ উনি অর্জন করেছেন ফার্স্ট ইয়ার প্রিমিয়াম এই বছর 2,66,21,311 টাকা গত ডিসেম্বর 1 পর্যন্ত। ওনার 5 কোটি বাকি আছে, এখনো প্রায় কত 2,40,36 1,36 লাখ টাকা বাকি আছে, 2,36 লাখ টাকা বাকি আছে ওনার, এই প্রিমিয়ামটা আনতে হবে। তো আমি আশাবাদী যে আমাদের ডাক্তার গৌরব চন্দ্র ঘোষের নেতৃত্বে আপনারা এই যে 2.5 কোটি টাকা প্রিমিয়াম মতো বাকি আছে, 2,36 2.5 কোটি একই তো, তাই না? এই প্রিমিয়ামটা অবশ্যই আমরা আনতে পারবো, আমি আশাবাদী, কি বলেন? আশা করতে পারি। এখানে যদি এই প্রিমিয়ামটা আসে দেখবেন যে আপনাদের সকলের অবস্থান মানে অফিসের চেয়ারই চেঞ্জ হয়ে যাবে, কারণ 2.5 কোটি টাকা প্রিমিয়াম আসলে আমাদের ডাক্তার সাহেবের লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং এই সেই আপনার এই ডাক্তার সাহেবের লক্ষ্যমাত্রা পূরণ হলে আপনাদের সকলের টার্গেট যেটা বার্ষিক সেটা পূরণ হয়ে যাবে, হবে না? এরপরে যদি কারো একটু বাকি টাকি থাকে টুকটাক, কিন্তু সেটা কিন্তু ওই যে কথা আছে না যে 1 মণ ধানের মধ্যে 5 কেজি চিটা থাকে, গ্রামের যাদের জন্য আপনাদের সকল জন্য গ্রামে, ঠিক না? ধানের চিটা থাকে না, সেটা আলাদা করলে কয়শো টাকা মণ বিক্রি হয়, বেশি না, 1 টাকা না, তারা নিশ্চিত জন্য 10-20 টাকা দিতে পারে। আর যদি চিটাটা ধানের মধ্যে মিক্স করা থাকে টাকা মন ধরে বা একই দামে বিক্রি হবে, ঠিক না? আমি বলতে চাচ্ছি কেউ যদি পরে আসছেন, কেউ নতুন অথবা কারো একটু কম, কিন্তু টোটাল যদি বিজনেস এখানে 5 কোটি টার্গেট এটা পূরণ হয়ে যায়, ওই 10 জনের সাথে 2 জন যার প্রিমিয়াম কম, 5 জন যার প্রিমিয়াম কম,
উনি কিন্তু সমান দরে বিক্রি হয়ে যাবেন, ঠিক না? অর্থাৎ ওনাদের প্রমোশন হলে বাকি লোকগুলো আমরা চাইলে প্রমোশন দিতে পারবো। তখন ম্যানেজমেন্ট কি থাকবে, এখানে সুদৃষ্টি থাকবে যে না ফার্মগেট খুব ভালো করতেছে। ইতিমধ্যে আপনাদের সৌভাগ্য হলো আমার সংগঠনে যত জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর আছেন তার মধ্যে সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছেন আমাদের ডাক্তার গৌরচন্দ্র। আসেন সম্ভবত উজ্জ্বল, এরপরে সোহেল, কাছাকাছি তারা। তো ডাক্তার আমার মতে যদি আপনারা একটু সিরিয়াস চেষ্টা করেন এই কটা দিন, শুনেন যুদ্ধ করতে হয়, হ্যাঁ, সফলতার জন্য পাগল হতে হয়। সফলতার জন্য কি হতে হয়? পাগল হতে হয়। পাগলামি সারা জীবনে কিছুই পাওয়া যায় না, যায়? আল্লাহর জন্য পাগল হলে আল্লাহকেও পাওয়া যায়, মানুষের জন্য পাগল হলে মানুষকে তো পাওয়া যায়, যায় কি না? হ্যাঁ, দেখেন না অনেক সময় শোনা যায় যে রিক্সার ড্রাইভার রাজরানী অর্থাৎ যে রাজার মেয়ে প্রেমে পড়ে যায়, ঠিক না? হ্যাঁ, তখন ওই শিল্পপতি কোটিপতির মেয়ে প্রেমে পড়ে যায়, সে জীবন দিয়ে দেয়, মাইর খায়, একেবারে অজ্ঞান, তারপর আবার কি হয় ছবির মতো দেখা যায়, ঠিক না? যে আবার শেষ পর্যন্ত তাদের মিলন হয়েই যায়। তো এরকম পাগল হতে হয় সফলতার জন্য। আমার লাইফে আমি তো 25 বছর ইন্স্যুরেন্স জগতে আছি। আমার লেখাপড়া শেষ করার আগে বিমাতে ঢুকি, তারপর লেখাপড়া শেষ করি। এই বিমা পেশায় এসে আমি 25 বছর চাকরি করতেছি। আমি তো কোনোদিনই হারিনি, ইনশাআল্লাহ। আল্লাহ একটা অশেষ রহমত। আমি এফএস ছিলাম, মানুষকে বোঝা বিমা করেছি, আপনাদের মধ্যে এফএস ছিলাম। ইউএম বিএম সবগুলি পোস্ট পার হয়ে ডিএমডি বয়সও এখন 6-7 বছর চলতেছে, মানে এই পদের বয়স, ঠিক না? এবং এমডি তো আর ডাবল হওয়া যায় না, এমডি তো একাধিক থাকে না। এক একটা কোম্পানি ব্যাংক বিমাতে এমডি কজন থাকবে? একজন থাকবে। যেহেতু এমডি পদে আছেন, আমি ডিএমডি হিসাবে অবস্থান করছি, ঠিক না? তো আমার কথা হলো এই যে এফএ থেকে শুরু করে, প্রিন্সিপাল থেকে শুরু করে এই আজকে পর্যন্ত 25 বছর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কোনো দিন, কোনো মাস, কোনো সপ্তাহ, কোনো টার্গেট, কোনো বছর আমি কিন্তু হারিনি। সেকেন্ড হয়নি, আমার জীবনে কোনো সেকেন্ড ডিভিশন নাই। আমি সব সময় ফার্স্ট হয়েছি। সত্য না মিথ্যা? তো আজকে আমি আপনাদের বলবো যে আপনাদেরও সেইটা মাথায় রাখা দরকার যে আমার অভিভাবক, আমার স্যার যদি কোনোদিন জেনে না যান, কোনোদিন সেকেন্ড পজিশনে না যান, তাহলে আমরা কেন যাবো? আরে ভাই, আমরা কেন যাবো? হ্যাঁ, এখানে খুব প্রতিযোগিতা হয়েছে, এটা খুব ভালো লক্ষণ। কি ভালো লক্ষণ? প্রতিযোগিতা হবে, প্রতিহিংসা যেন না হয়। প্রতিহিংসা খুব খারাপ রোগ, এটা খুব খারাপ কাজ। হিংসা হলে এমন একটা জিনিস, হিংসুত্ব এই চিন্তাই শুকিয়ে যায় যে আমার প্রতিবেশী কেন ভালো আছে, ঠিক না? আমার প্রতিবেশী কেন ভালো আছে, উনি কেন ভালো থাকতেছে, ভালো খাইতেছে, আমি কেন না, এই চিন্তাই সে শুকায় যায়, ঠিক না? ঠিক। তা আমরা হিংসা করবো না, হিংসু কোনোদিনই ভালো কিছু করতে পারবে না, ঠিক না? হিংসু আল্লাহ জান্নাতে যাবে না, এটা হাদিসেরই কথা। কাজে আমি বলবো আসলে আমরা প্রতিযোগিতা করবো, কোনো প্রতিহিংসা না। পরিশ্রমী ব্যক্তি রাজা হয় আর অলস চিরকালে প্রজা থাকে, ঠিক না? অলসকে যদি রাজত্বের আসনে বসায় দেওয়া হয় জোর করে, উনি রাজত্ব টিকে রাখতে পারবে না, পারবে? কারণ উনি কেন পারবে না? উনি পারবেন এই জন্য যে উনি ঘুমাবে নাকি কাজ চালাবে, উনি কি ঘুমাবে নাকি সব দেখবে, সম্ভব নয়। এই রাজা বলতে একেবারে প্রেসিডেন্ট হতে হবে সেটা কথা না, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মদের রাজার সাথে আমরা সবাই রাজা। এই বিমান এই ফার্মেটাকেও রাজা আছে নাকি নাই? ফার্মেটাকেও রাজা আছে, এই যে আমাদের রাজা ফার্মগেটে। হ্যাঁ, আবার দেখেন আমাদের এই যে ওই যদি বলি পাবনা, যেখানে মানুষের মাথা খারাপ হলে পাঠাই, সেখানে তো ভালো মানুষ আছে, ঠিক না? ওখানে লোক তো ভালো, লোক পাগলের ওখানে যায়। তা আমাদের আব্দুর রহিম সে কোথার রাজা? আপনার রাজা। আমাদের সেই বাগেরহাটের কই বাগের বাজারের রাজাকে, বাগেরহাটও একজন আছে। অর্থাৎ প্রত্যেক, আমি বলতে চাচ্ছি আপনি সংগঠনের প্রধান, আপনি ইএম, আপনি বিএম, আপনি ওই আপনার সংগঠনের রাজা, ঠিক না? একটাকে ধরে রাখার জন্য কঠিন থেকে কঠিন পরিশ্রম করার জন্য, কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করছে কঠিন পরিশ্রম করার জন্য, কথা ঠিক না? ঠিক। পবিত্র কোরআনের কথা আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কঠিন পরিশ্রম করার জন্য। এটা কোরআনের আয়াত, একেবারে দেখবেন যে কঠিন পরিশ্রম করে মানুষকে সৃষ্টি করেছি। ভাই শীতের রাতে তাহাজ্জুদ পড়া কষ্ট না?
সকালবেলা উজু করতে কষ্ট না, কিন্তু যারা কন্টিনিউ করে তাদের কাছে কষ্টটা লাগে না। আসলে তো কষ্ট, ঘুমাইলে দুটো আরাম, ঠিক না? কিন্তু যারা পরিশ্রম করে তাদের কাছে দেখবেন, আমি দেখেন আমার লাইফে আমি কোনোদিনই এখনো দিনটা 24 ঘন্টার মধ্যে আমার অবস্থান থেকে আল্লাহ আমাকে ভালো রাখছে, ঠিক না? আপনারা সবাই আমার সাথে আছেন, আমরা ভালো কাজ করেন বিদায় আমার গাড়ির চাকা ঘোরে, আমরা ভালো কাজ করেন বিদায় আমার চেম্বার, আমরা ভালো কাজ করেন বিদায় আমার ঢাকা শহরে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমি আপনাদেরকে সবসময় সাধুবাদ জানাই, আমি সবসময় আপনাদেরকে সম্মান জানাই, সেলুট জানাই, কারণ আপনারা আছেন বিদায় সারা বাংলাদেশে মানুষ আমাকে চিনে, কথা ঠিক না? এই অবস্থানে এসেও আমি কি পারি না একটু রিল্যাক্সে থাকতে? জানেন না, আমি সকালে যদি ঢাকা থাকি, বিকালে আরেক ডিস্ট্রিক্ট, রাত্রে এক ডিস্ট্রিক্টে থাকলে পরদিন আবার আরেক ডিস্ট্রিক্টে থাকি, আবার ঢাকা থাকি। এই যে গত 2-3 দিন চললো, প্রায় 20-25 দিন হয়ে গেল। 20-25 দিনে এমন কোন দিন নাই যেদিন মিটিং হয় না ওই দিন একটা, আর যেদিন 2-3-4টা পর্যন্ত মিটিং হয় একটা টাইম করে। রাতের বেলা যখন বাসায় ফিরি তখন মনে হয় যে গলা আর কাজ করতেছে না, ফেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়। শুধু এটাই না, এই বিশাল সংগঠন পরিচালনা করতে গিয়ে কত সমস্যা, কত ভালো মন্দ, কত বিচার আচার, কত ধ্যান দরবার, কত জটিলতা, কত ভালোবাসা, কত দিতে হয়, কত কিছু, ঠিক না? এগুলি দিয়ে আগলে রাখতে হয়। সব কিন্তু সব কিছু মেনটেন করার পরে আবার সংসার নেওয়ার একটা জিনিস আছে, আছে কিনা? সেখানে আরে বাবারে সারা পৃথিবী মেনটেন করা যায়, বউ মেনটেন করা বড় কথা। ওই যে আজকে সবাই বসে বলা যে আমার মনটা ভালো না, আমার মনটা আরো বেশি খারাপ, কারণ সকালবেলা কিছু বলতে কালো, কারণ যদি ঘরের থেকে তোমার কালো দিকে বেরো তাহলে সমস্যা না। কি হয়েছে? কিছু হয়নি, ওরা 1000 টাকা দিলাম। মহিলাদের একটু টাকা দিলে খুশি, বুঝছেন না? আমার যে যদি একটু স্বর্ণ টর্ণ কিনে দেয় মাঝে মাঝে খুব খুশি হয়। কি করবেন? আমি সারাদিন ঘরে বসে থাকি, বুঝছেন না? ব্যস্ত পায় না, হাসবেন্ড পায় না, সেই সকালবেলা বের হয়, রাত 11টা 12টায় যাই। হ্যাঁ, ছুটির দিন নাই, শুক্রবার দিন নেই, শনি, সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। সবাই কিন্তু আসলে এই সময়টাকে আমাদের ম্যানেজ করে সবাইকে চলতে হয়, ঠিক না? এখানে আমার ঘরের হাজার ছেলে মেয়ে আসছি, এক বাবা মা থেকে তো আসি নাই, হাজার ঘরের থেকে আসছি, হাজার জনের মতামত হাজার রকম, 100 জনের মতামত 100 জনের মতো, ঠিক না? এই সবাইকে ম্যানেজ করে সবাইকে চলাটাই তো ম্যানেজারের কাজ। কিন্তু আমরা বুঝতে হবে আমাদের সকলকেই রাখতে হবে। কেউ আছে রকচকা, কেউ আছে ঠান্ডা মেজাজের, কেউ আছে বদ মেজাজের, কেউ আছে হাসি খুশি, আছে না? সবাইকে ম্যানেজ করতে হবে, আর এটা রক্ষা করে চলাই আমাদের জন্য ভালো। সহকর্মী আসেন, আমরা যারা এখানে কাজ করতে আসছি, আজকে অনেকেই বলেছেন, বিশেষ করে আমাদের মনোজ সাহেব, ওনার খুব অভিযোগ যে ওনার 40 জন কর্মী আছে অফিসে, চেয়ার আছে 4টা, আবার একটা জ্বালাই করতে পারবা, এই ইতিহাস তো রূপালী লাইফে নাই। ঘটনা কি? ওনার কোন অফিস আপনার শুনি? মহাকালী নামে আমাদের কোম্পানি অফিস বলেন, মহাকালী নামে কোম্পানিতে আমাদের কোন অফিস নাই। এখন আপনি অফিস নিচ্ছেন, এটা পার্সোনালি নিচ্ছেন, এখন পর্যন্ত সাবমিট হয় না, অনুমোদন হয় না। আচ্ছা বলেন, আমার গাই কিনি নাই, আমি যে আত্মা কিনে বলি দুধ দেওয়া সম্ভব? বলেন সম্ভব হয়? এটাকে প্রসেসিং করতে হবে। আগে হলো আপনার বিজনেস জমা দিতে হবে, তারপরে আপনার অফিসে ফাইলপত্র আবেদন দিতে হবে, দিলে আমরা দেখবো পাস করার তারপর রূপালী ল্যাবের ইতিহাস। যেদিন আপনার অফিস পাস হবে সাথে সাথে আপনার চেয়ার টেবিল ফার্নিচার যা যা দরকার, একবার সাইনবোর্ড থেকে শুরু করে আপনার কাপ ফ্রিজ সব এক চিঠিতে পাবেন। হ্যাঁ, রূপালী ল্যাবের স্বনামধন্য কোম্পানি, এখানে এগুলি কোনো সমস্যা, এগুলি কোনো সমস্যা নেই। কাজে আসেন আমরা ওনার যে সমস্যাগুলি আছে, ও যদি অফিস অনুমোদনের মতো অবস্থা বিনিয়োগ থাকে, অনুমোদনের ব্যবস্থা নেন। আর যদি অনুমোদনের ব্যবস্থার মধ্যে না হয় আপনার, তারপরেও যত কর্মীরা আছে পকেট থেকে হলেও আপনারা আপাতত কিনে ব্যবস্থা করে ফেলেন, তারপরে 500 টাকাগুলি আপনারা নিতে পারবেন। এগুলি তো সিনিয়রদের বোঝা দরকার, কারণ কর্মী যদি আপনি নিয়োগেই দেন, অফিস যদি আপনি দিচ্ছেন, নতুন বসার জায়গা দিতে হবে। আর এটা তো আপনার প্রথম শুনলাম, মানে আপনারকে আমার নলেজই নেই। আপনার মহাকালী অফিস আছে, আপনি ইনচার্জ, এটা আমার নলেজই নেই, মাত্র শুনলাম। তো যাই হোক, এইগুলা ব্যবস্থা নেন। হ্যাঁ, আর যেখানে যার সমস্যা আছে, আমার কর্মীরা যেন হতাশ না থাকে, টাকা খরচ করেন, কোনো সমস্যা নেই। কোম্পানিতে টাকার অভাব আছে, আমাদের তো 10,000 কোটি টাকা রিজার্ভ ফান্ডে আছে, আমাদের তো সম্পদের রূপালী অভাব নাই। গ্রাহকের ডিসেম্বর পর্যন্ত চেক, এসবি, ম্যাচুরিটি ক্লেম যেগুলো সমস্যা ছাড়া সকল চেক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। জটিলতা
যেগুলা সমস্যা কাগজপত্র দিতে পারে না, এগুলো দিলেও এগুলো সেটেল হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে রূপাই লেভেলে এমন একটা কোম্পানি, যেই কোম্পানিতে গত বছর দৈনিক ইত্তেফাকের আপনারা দেখেছেন রিপোর্টগুলি, যে যেই কোম্পানি রূপাই লেভেল এমন একটা কোম্পানি, যেই কোম্পানি শতভাগ ক্লেম পরিশোধকারী কোম্পানি, অর্থাৎ এসবি বলেন, মেসরুটি বলেন, লোক মারা গেছে ক্লেম বলেন, কোন দাবি রূপাই লেভ অপূরণ রাখেন না, সব কিছু দিয়ে দেন। এবং আমাদের কোম্পানি কি করে জানেন, ক্লোজিং শেষ হইলে চিঠি দেওয়া হলে 7 দিনের মধ্যে সকল কর্মী কর্মকর্তার বিল পেমেন্ট করে দিতে হবে, বলে কিনা। বরঞ্চ আপনাদেরকে প্রেশার রাখি যে এফপিআর কেন হয় না, বিল দিতে পারতেছি না কেন এফপিআর হয়নি, আমরা বারবার টাকা দিই। রূপাই ল্যাব সেই কোম্পানি প্রেশার। আপনারা জানেন 50 কাকরাইলে আমাদের নিজস্ব ভবন আছে 10 তলা, আমি বসি সন্দীপ ভবন, সেটা রূপাই ল্যাবের নিজস্ব ভবন 10 তলা। তারপর আমাদের এই বসুন্ধরাতে 10 কাঠা জমি আছে, আমাদের সেই পূর্বাচলে 2 একর জমি আছে, যেখানে আমরা রূপাই ল্যাবের নামে হসপিটাল করবো 2022 সাল থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। তারপরে আমাদের সেই রূপাই ল্যাবের ইউনিভার্সিটি হবে, আমাদের সন্দীপের জমি আছে, বগুড়া জমি আছে, নওগাঁ জমি আছে, আমাদের বরিশালে জমি আছে, খুলনার জমি আছে। আমাদের পরবর্তী প্ল্যান বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অন্তত একটা জমি করে কিনে 5 তলা হলে একটা বিল্ডিং ওখানে করা, এটা আমাদের করা। কুমিল্লার কান্দিরপাড়া 18,000 স্কয়ার ফিটের আমাদের নিজস্ব ফ্ল্যাট, যেখানে কুমিল্লা অঞ্চলের সার্ভিস সেন্টার, চিটাগাংয়ের 3টা নিজস্ব ফ্ল্যাট, যেখানে টোটাল বৃহত্তর চিটাগাংয়ের সার্ভিসিং সেন্টার, খুলনাতে সার্ভিস সেন্টার, সবকিছু মিলে গেলে রূপাই ল্যাব এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে 34টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আপনি কথা বলেন, এই রূপাই ল্যাব 3য় প্রজন্মের কোম্পানি, অর্থাৎ 3য় ধাপেও এটা কি হয়েছে, অনুমোদিত হয়েছে। 3য় প্রজন্মের কোম্পানি হয়েও আজকে বাংলাদেশ সকল কোম্পানিকে টেক্কা দিয়ে সেবার দিক দিয়ে, গ্রাহক সেবার দিক দিয়ে, কর্মী সেবার দিক দিয়ে রূপাই ল্যাব কিন্তু 1 নম্বরে চলে আসছে। এই 1 নম্বর আমাদের ধরে রাখতে হবে এবং আমাদের দিন দিন আরো বড় হতে হবে। আমি সবচেয়ে বেশি খুশি হব রূপাই ল্যাব যেভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি এই ফার্মের সার্ভিসের ডাক্তার গৌরচন্দ্র ঘোষের নেতৃত্বে যদি আপনারা ভালো করতে পারেন, এগিয়ে যেতে পারেন, তার ব্যক্তিগত বেশি খুশি হবে। আমার অনেকগুলি সার্ভিস সেল আছে, পাশাপাশি আমার প্রায় 400-500 অফিস আমার অধীনে আছে, কিন্তু আমার কেন যেন এই ফার্মের সার্ভিস সেলের উপরে আমার কেন যেন একটা ভালোবাসা, একটা ইচ্ছা, কারণ আমার জন্য কেন আছে। আপনি দেখবেন এই যে আমাদের আজাদ সাহেব, আমাদের এই যে আলিম, হ্যাঁ কি নাম না, আব্দুল হালিম, পুরাতন কর্মী, নতুন না, এখানে নতুন, অথচ বাড্ডাতেও ভালো কাজ করেছে, বাড্ডাতে ভালো কাজ করেছে। সেখান থেকে কিছু আছে না, মা হাওয়া আলাইহিস সালাম তো শয়তানে বুঝে শুনে বলছে যে এই কাজটা নিচে যাও, বন্ধ খাও, ঠিক না? এরকম কিছু শয়তান তো পৃথিবীতে আছে এখনো, এরা বুঝা শুনে বের করে সে পিছনে পড়ে গেছে। আসলে ও যদি বাড্ডাতে যেভাবে ছিল তখন থেকে যদি কাজ করতো, আজকের দিনে ইজি জেএমডি থাকতো এবং ভালো বিজনেস ছিল, তার ভালো করতে পারতো। আমি আশাবাদী যদি ন্যায় নীতির মধ্যে ঠিক রেখে, ন্যায় নীতি ঠিক রেখে যদি সুন্দর মতো পরিশ্রম করে এবং আপনাদেরকে পরিচালনা করতে, যদি সুন্দর পরিচালনা করতে পারে, আবার সে দাঁড়ায় যেতে পারবে। তবে ওই যে আমাদের ইয়ের কথা বলবো না, কি নাম, মিজানুর রহমান, ও বলছে আমাকে ওর জন্য দোয়া করার জন্য। আমি দোয়া আসলে চাইতে হবে না, আমি সকলের জন্য দোয়া করি। এখানে একটা কথা আমি তোমাকে বলবো যে তোমার যারা কর্মী দেখলাম খুব ভালো, আমার পছন্দ হয়েছে, ওরা খুব ভালো ছেলে মেয়েগুলা, খুব শিক্ষিত, দেখতেও ভালো, কিন্তু আমার ভিতরে ভয়ও আছে। কি ভয় জানো? যে তোমরা এদেরকে সুন্দর পরিচালনা করে ধরে রাখতে পারবা কিনা। অর্থাৎ এটা কেন বলছি, কোন রকম ওই যে একবার চুন খায় মুখ বলে দই দেখলে ভয় লাগে, লাগে না? অসৎ সঙ্গে অসৎ সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিছু অসৎ লোকের সাথে মিশে কিন্তু তোমাদের জীবনটা একটু অন্য লাইনে চলে গিয়েছে, অর্থাৎ লাইনচ্যুত হয়ে যাওয়ার অবস্থান ছিল, সেখান থেকে ফিরে আসছো, সাধুবাদ জানাই। কিন্তু মনে রাখতে হবে গ্রাহক সেবা সর্বাগে। গ্রাহকের টাকা পয়সা কোন রকম যেন নয়ছয় না হয়, কারো দ্বারা যেন আত্মসাৎ না হয়। গ্রাহকের টাকা আমার কর্মীর জন্য না পাবে, কর্মীর টাকা যেন আত্মসাৎ না হয়। কোন রকম 2 নম্বরের কথা বলা দরকার না। বিমাতে এত ভালো কথা আছে, বিমাতে এত সদুপদেশ আছে, বিমাতে এত পজিটিভ দিক আছে, যেগুলা বলে তো দিন পার হয়ে রাত পার হয়ে যায়। আবার মিথ্যা কথা
বলার তো কোনো প্রয়োজন থাকবে না, কোনো এক্সট্রা সুযোগ সুবিধা দেখানোর দরকার নেই। রূপায়ণের যা সুযোগ সুবিধা আছে এগুলি বললে তো মানুষ গায়ের রক্ত বিক্রি করে এনে বীমা করতে বাধ্য হবে। গায়ের বলবে যে আমার গায়ের থেকে শরীর থেকে এক ব্যাগ রক্ত 500 টাকা বিক্রি করে দেই, আজকে বিপিএসটা করে রাখি, গ্রাহক তো এমনি তৈরি হবে, ঠিক না? সবাই আসেন। রূপায়ণ এমন একটা কোম্পানি দেখেন যেখানে মানুষের টাকা রেখে একবার স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আজকে গেলাম টাকা রেখে রাখলো, ম্যাচুরিটির সময় মানুষ কি করে দেখেন, যখন মেয়াদ শেষ হয়ে যায় অনেকে চিন্তা রে আমি কি রূপায়ণ বীমা করছি, একটা লাইফ ইন্স্যুরেন্স করলাম,